হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব ব্লগ ভিডিও। আর আজকে আমি চলে এসেছি নিমতিতা রাজবাড়ি বা নিমতিতা জমিদার বাড়ি, তো যেটাকে অনেকে নিমতিতা রাজবাড়ি বলেই চেনে, কিন্তু আসলে এটা হচ্ছে নিমতিতা জমিদার বাড়ি। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ একটা বিশাল জলরাশি আছে, আসলে সেটা কি পদ্মা নদী। তো এটা আহিরনের কাছে, এটা জঙ্গিপুর মহকুমার শামসেরগঞ্জ ব্লকের অন্তর্গত এই জায়গাটা। আর এই জায়গাটিতেই কিন্তু বিভিন্ন মনীষীরা, ঋষি মনীষীরা, বড় বড় ব্যক্তিত্বরা এখানে এসেছেন এবং এই জায়গাটিকে দেখে গিয়েছেন, এবং এখানে একটা নাট্যমঞ্চও ছিল। আর সেই জন্যই, এবং প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত ভালোই জায়গাটা, তো সেই জন্য সত্যজিৎ রায় এসে এখানে বিভিন্ন ধরনের ছবির শ্যুটিং করেছেন। তো তার মধ্যে একটি অন্যতম এবং একটি ভালো ছবি হলো তার জলসাঘর। তো সেই জলসাঘর, যখন ছোটো ছিলাম তখন জলসাঘর কিন্তু খুব দেখা হতো। তো মান্নাদের একটা গানও ছিল বিখ্যাত, আমি যে জলসাঘর, এরকম কিছু একটা গান ছিল। তো গানটা আমি জানি, যেহেতু আমার গলা খুব ভালো, তো সেহেতু আমি আর করলাম না। তো এই জায়গাটা আমি এসেছি, কিন্তু তার আগে আমি আপনাদেরকে ঘুরে দেখাতে চাই এই পদ্মাটা, সামনে পিছনে পদ্মাটা। তো পদ্মা নদীর দিকে আমরা যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর এরপরই আমরা চলে যাব নিমতিতা রাজবাড়ি, এবং দেখাতে দেখাতে আপনাদের বিভিন্ন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি সম্ভব হয় আমরা সেই নিমতিতা রাজবাড়ির ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে যদি কোনো বংশধর উত্তরপুরুষদের সন্ধান পাই, তবে সেই উত্তরপুরুষদের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং পুরো তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে যে নিমতিতা রাজবাড়ি সত্যি বিখ্যাত, বিখ্যাত না, আমার পিছনটা দেখলে তোমরা বুঝতে পারবে এখানে কত লোকের এখানে দিনমানে সমাগম হয়। আসলে এই জায়গাটা সত্যি একটা মানে, যেহেতু এখানে সত্যজিৎ রায় 2বার কিংবা 3বার এসেছিলেন, 3বার সম্ভবত, 3টে শ্যুটিংয়ের জন্য। তো সেইহেতু এই যে এই রাজবাড়িটা বিখ্যাত, এবং এখানে লোক আসে ডেলি বেসিসে। আমি এসে বুঝতে পারলাম বিশাল ভিড়, এবং ঢোকার মুখেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল এখানে। হ্যালো, টার্ম হচ্ছে না। আর ক্যাম্পটা আছে এটা ক্যাম্প, এটা কি, এটা ক্যাম্পই মিলেছে এটা গো। এমনি লোকজন এই যে দিয়েছে এই বস্তা ঝুলা আছে, কেমন কথা বলছো তুমি? আর ক্যাম্প হলো ওই সাইডে আছে। এই যে বস্তা ঝুলা আছে, কার এটা? বিএসএফ এর বস্তা, বস্তা বিএসএফ এর, বিএসএফ নয়, ওই মনে হয় মদ খেতে গেছে। বিএসএফ বলবে না, তোকে দেখতে বলে না। এই দেখো এখানে অনেক নৌকা পড়ে আছে, তার কারণ হচ্ছে এখানে মাছ ধরে। আমরা আগেও যে লালগোলাতে গিয়েছিলাম, লালগোলা তো দেখেছিলাম, ওখানে পদ্মা আছে। এখানে লোকেরা মাছ ধরার একটা ব্যবসা, পেশার সঙ্গে যুক্ত আছে। যেতে এত বড় পদ্মার সম্ভবত সামনের, ওটা কি, ওটাই এটা বাংলাদেশকে আর ইন্ডিয়াকে যুক্ত করেছে। কোনটা কোনটা? এই নদীটা, এই নদীটা, আমার গঙ্গা, পদ্মাটা, পদ্মা। পদ্মা এটা। তো ওই তারটা কি বাংলাদেশ? ওই তারটা বেশি কথা বলি না। দেখো ওটা কি বলতো, সামনে ওটা বিএসএফ এর বোর্ড, ওটা জানো তো, ওটা বাংলাদেশের বিএসএফ এর বোর্ড। আমার মনে হয়েছিল যে ওই জায়গাটা এইভাবে লাগানো, দূর থেকে দেখে মনে হয়েছিল, বুঝলা, কিন্তু তা না, ওটা বাংলাদেশ। হ্যাঁ, সামনেটা বাংলাদেশ। সালা নো বোট আছে এগুলো, দেখো, কাছে এসো, কাছে এসো। এটা হচ্ছে পদ্মা নদী। এগুলোকে কি বলে বলো? এই যে এগুলোকে কি বলে বলুন তো, কি বলে বলো না, তুমি বলো। নৌকা কি বলে নৌকা? কি বলে এটাকে? কি বলে এটাকে? এটাকে কি বলে? কেউ যদি জানেন তাকে কমেন্ট করে জানান যে এটাকে কি বলে। আমরা ওইদিকে বাংলাদেশের সাইডটা, মানে এই দিকটা হচ্ছে বাংলাদেশের সাইড, তো এইদিকে আমরা ভিডিও বানাচ্ছিলাম। তো আমাদেরকে মানা করলো, বলো এইদিকে ভিডিও বানানো যাবে না, এই দিকটাতে তোমরা ভিডিও বানাও, কারণ এই দিকটা হচ্ছে ভারত ইন্ডিয়ার সাইডের দিকটা, কোনো অসুবিধা নাই। আর যেহেতু বর্ডার এরিয়া ধরুন, সেহেতু একটু রেস্ট্রিকশান আছে সিকিউরিটির ব্যাপারে, কারণ এই ভিডিওটা ইউটিউব এবং সমস্ত সোশ্যাল মিডিয়াতেই যাচ্ছে, এবং আমি না, এবং কোথায় কোন ভিডিওটা যাচ্ছে সেটা তো আসলে বলতে পারবে না। তো সেহেতু সিকিউরিটির কারণে আমাদের ভিডিওটা ওই দিকেরটা শ্যুট করতে মানা করলো, এই দিকেরটা আমরা করতে বললো যে এই দিকটা কোনো ব্যাপার নাই, তোমরা এই দিকটা করতে পারো। এটা দেখে পুরো এলাকাটা কিন্তু জলে ভর্তি হয়ে যায় যখন বর্ষার সময় হয়, কারণ পদ্মা নদীর বিশাল জল এখানে গোটাটাকে ভর্তি করে ফেলে। আর নৌকাগুলো দেখলেন নিশ্চয়ই আপনারা, নৌকাগুলো আমি আপনাদেরকে দেখালাম। হ্যাঁ,
হ্যাঁ, এই যে নৌকা পড়ে আছে, এগুলোতেই মাঝিরা সব মাছ ফাছ ধরে বেড়ায়। আর একটু সামনের দিকে গেলে আপনাদের দেখাতে পারতাম যে এই নৌকাতেই কিন্তু পতাকাগুলো লাগানো আছে, এবং সেই পতাকাতে ভারতের ফ্ল্যাগ লাগানো আছে। আর ওদেরও পতাকাতে কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগগুলো লাগানো আছে। যারা বাংলাদেশ থেকে আসে, সম্ভবত এখানে আসে না বাংলাদেশের লোকেরা অনেকটা। আছে। হ্যাঁ, মাছ ধরতে আসে। আছে বাংলাদেশ। বাংলাদেশ এখান থেকে খুব একটা দূরে না, আপনাদের দেখালাম। তো চলুন আরেকবার আমি ভিডিওটা দেখিয়ে দিই। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, তো ওই দিকটা যেহেতু বাংলাদেশের সিকিউরিটি আছে আর ইন্ডিয়ার সিকিউরিটি আছে, সেহেতু কোনো হয়তো ওদের মধ্যে একটা মানে শর্ত ওরা ধরে রেখেছে যে আমাদের ভিডিওগুলো তোলা যাবে না সিকিউরিটি রিজনে, দুই সাইডের ভিডিওটা। তো সেহেতু ভিডিওটা করা আমাদের মানা করলো। আমরা দেখি চলে যাই নিমতিতা রাজবাড়ি, তার সেখানে গিয়ে সাজিদ এই যে কথাগুলো বলছি না, কথাগুলো তো উঠাবো না। সব কাট করে দিও। না না, এই যে এখন কথাগুলো বলছি, গোটাটাই উঠছে কিন্তু। হ্যাঁ, উঠছে। চলো, জল কই গো? চাপো চাপো। এর ভিতরে ঢুকতে দিবে কিন্তু ঢুকবে না। ইউটিউবে যাবে না? বুঝছো?
নেশা বাগানা এই ছাদের উপরে একটা শুটিং হয়ে গেল। পড়ে গেছিল। হেভি দেখতে ভালো লাগছে। আপনার তো নিয়ে নিয়েছি প্রথমে, দেখতে ভালো লাগছে। হ্যাঁ সত্যি দেখতে ভালো লাগছে। হ্যাঁ সত্যি আপনাকে দেখতে ভালো লাগছে। টক 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 করছে, দূর থেকে চিনে গেছে যে একটা মানুষ আছে। হ্যাঁ হ্যাঁ আগেই নিয়ে নিয়েছি হয়ে গেছে। হ্যাঁ আপনাদের বাড়ি কোথায় স্যার? এখানেই বাড়ি। আমাদের কাছেই জঙ্গিপুর। আমাদের জঙ্গিপুর। এই যে রে না চ তোর 1 লাখ টাকা তো খুলছে না। তোর ফাটা বেচা এই দরজাটা হলো আগেকার দিনে যেরকম ফলস দরজা করতো, তো সেরকম লোকেদের আসলে বোকা বানানোর জন্য, মানে চোরদের বোকা বানানোর জন্য এই দরজাটা করা হয়েছিল। এরকম দরজা আপনারা হাজারদুয়ারিতেও দেখেছেন, অনেক কটা হাজারদুয়ারিতেও আছে। তো তাই একই ধাঁচে, যেহেতু এই জায়গাটা ধ্বংসপ্রায় অবস্থা, তো সেহেতু এই জায়গাটার মানে যে এখন পরিস্থিতি বা যে অবস্থা সেটা ভালো নয় খুব একটা। যখন চারিদিক ভেঙে গেছে, কিন্তু প্রথমে যখন ছিল এই জায়গাটা সত্যি ভালো ছিল। এই জায়গাটিতে টোটালের উপর 3টে সিনেমা সত্যজিৎ রায় এখানে করেন। আসলে সত্যজিৎ রায় যখন লালগোলাতে আসেন তখন তিনি এই জায়গাটির ব্যাপারে জানতে পারেন যে এইখানে একটা রাজবাড়ি বা জমিদার বাড়ি আছে, এবং সেই জমিদার বাড়িতে তিনি এখানে আসেন এবং জায়গাটি ভালো লাগার পরে তিনি এই জায়গাটিতে পরপর 3বার এসে 3টি বইয়ের তিনি মানে শুটিং করেছিলেন। তো প্রথমটা হচ্ছে জলসাঘর, দ্বিতীয়টি হচ্ছে দেবী এবং তৃতীয়টি হচ্ছে সমাপ্তি। তো জলসাঘর 1757 থেকে 58-তে হয় এবং আমার জন্মের অনেকদিন পরে পর্যন্ত এই জলসাঘর সিনেমাটা কিন্তু খুব বিখ্যাত ছিল এবং নামকরা ছিল, এবং তার বিভিন্ন গান কিন্তু আমাদের এখনো পর্যন্ত চোখে ভাসে। আমার মানে বিশেষ করে চোখে ভাসে জলসাঘরের কথা। আর দেবী আর সমাপ্তির কথা বলতে গেলে আমি নিজে দেবী আর সমাপ্তি দেখিনি, কারণ দেবী আর সমাপ্তি আমার অতটা ভালো লাগেনি। একটু প্রথমটা দেখছিলাম সমাপ্তি, তো আমার ভালো লাগেনি। তো আমাকে জলসাঘরটা দেখেছিলাম বহু আগে, এবং তখন মান্না দে মানে বিশেষ একটা নাম কামিয়েছিল গানের জগতে। মান্না দি জলসাঘরের গানটা করেছিল যে আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়। তো একটা বেলোয়ার, এটা কাচের একটা ঝাড় আছে, সেই ঝাড়টা আমি জানি না এখানে আছে কি, শুটিং কোনো ফলে সেই ঝাড়ের বা নাচ বা এটার অনুষ্ঠান করা হয়েছিল কিনা। তো এখন ধ্বংসপ্রায় অবস্থা। এই দেখো ছাদগুলো ভেঙে ভেঙে পড়ছে, ওই যে ওপরে দেখতে পাচ্ছ, কখন যে মাথায় পড়বে ভয় লাগছে। তো আমরা যে জায়গাটার উপর দাঁড়িয়ে আছি সেটাও কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি হয়ে নাই। এখানেই লোক আসছে, শুটিং করছে, তারপরে ছবি টবি তুলছে। এটা বাড়ির মেন দরজার উপরে কারুকার্য দেখলেই তোমরা বুঝতে পারবে বাড়িটা কতদিনকার পুরাতন। তবে আমি যতদূর এই বাড়ি সম্পর্কে খোঁজ পেয়েছি, এটা গৌড়ের সময়কার, সম্ভবত 550 থেকে 600 বছরের পুরাতন এই বাড়ি। এবং এই বাড়ির যারা মানে পূর্বপুরুষ ছিলেন তারা বাংলাদেশ থেকে এখানে আসেন, এবং কোনো দুই উত্তরপুরুষ এই বাড়িটার প্রতিষ্ঠাতা করেন, এবং তারপর থেকেই এই বাড়িটা এখানে জামজমকপূর্ণ হয়ে ওঠে। এবং তারপরের কোনো এক বংশধর, কোনো এক মানে বংশধরের পুত্র, তো উত্তরপুরুষ বলছে যাকে, তো উনি আসেন এবং এখানে একটা নাট্যমঞ্চ তৈরি করেন গঙ্গার ধারে। তো সেটা এখন আর নাই। তো আমরা মানে যতটুকু জানতে পেরেছি আমাদের ইন্টারনেটের সহযোগিতায়, তো সেখান থেকে আপনাদের তথ্যটা আপনাদের শেয়ার করলাম। এর সঙ্গে আরও চলুন বাড়িটা ঘুরে দেখি। আর সামনে একটা ফোয়ারার এসব জায়গায় কোনো একটা ফোয়ারা ছিল, 2টো ফোয়ারা ছিল আমার মনে পড়ছে যতদূর একটু। তো জলসাঘরে তো 2টো ফোয়ারা ছিল, সেই ফোয়ারা দুটো কিন্তু আজ আর দেখতে পাওয়া যাচ্ছে না, কেন হয়তো ভেঙে গেছে, এমনও হতে পারে। তো চলো, ভাঙা বাড়ির সামনেটা তো আমি তোমাদের দেখালাম, এবার দেখি ভাঙা বাড়ির সাইডগুলো তোমাদেরকে দেখিয়ে নিই, আর তার সঙ্গে আমিও দেখি।
কি হয় ভেঙে গেছে দেখ ভাঙনা। মেরে দিও না, যা গাড়ি চালাচ্ছে ওই যে মেরে দেবে। হ্যাঁ এদিকে শ্মশানটা আছে। এটা হচ্ছে সেই বাড়ির দুয়ার, যে বাড়ির দুয়ার দিয়ে ছবি বিশ্বাস যখন জলসাগরের সিনেমাটা তৈরি করে তখন এদিক দিয়ে এসেছিলো। সম্ভবত এই জায়গাটাই হবে কোনো একটা জায়গা, আমার মনে পড়ছে না ঠিকঠাক। অনেকদিন ছোটোবেলায় অনেকদিন আগে দেখেছি তো ঠিকঠাক সিনেমাটা আমার মানে মাথার মধ্যে আসছে না। কিন্তু হ্যাঁ সত্যি এরকমটা ভাঙা বাড়িতে আমার সত্যি ভালো লাগে বারবার আসতে, বারবার রাজবাড়ি এবং যে সমস্ত জমিদার বাড়ি সেগুলো আমাকে বারবার মোহিত করে, এবং সেগুলো যদি ভাঙা চোরা ধ্বংসপ্রাপ্ত আরও বেশি ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে এর কারুকার্যগুলো দেখতে, কারুকার্যগুলো এত সুন্দর এরা তৈরি করে রাখতো তখনকার দিনে। আর সব থেকে বড় কথা হলো এখানে ভারতবর্ষে যতগুলোই রাজবাড়ি বা জমিদার বাড়ি রয়েছে সবগুলো হলো ইটালীয় ধাঁচের তৈরি, যেটা আমি আপনাদেরকে আগের অনেক ব্লগেই বলেছি যে ইটালীয় ধাঁচের কিন্তু এগুলো সব তৈরি করা, এগুলো কোনোভাবেই ভারতীয় ধাঁচের তৈরি না। কারণ ভারতীয় ধাঁচের যেগুলো তৈরি করা হতো সেগুলোতে একটু মুসলিমের ছোঁয়া ছিল, ইসলাম ধর্মের ছোঁয়া ছিল, সেহেতু গম্বুজ আকার তৈরি হতো। আর যেগুলোতে মানে একটু ইসলাম ধর্মের ছোঁয়া ছিল না, তো কিন্তু বাবর কিংবা এসব সুলতান যুগের ছিল, সেগুলো গম্বুজের সঙ্গেও কিছুটা মন্দিরের মতন উঁচু করা ছিল। তো সেই সব আমি দৃষ্টান্ত আপনাদেরকে আগে আমার লালবাগের ব্লগে দেখিয়েছি যে তাদের মাথার চূড়াগুলো কীরকম হয়। আর এগুলো হলো ঠিক ইটালীয় ধাঁচি। ইটালীয়রা আসলে ত্রিভুজকে তারা খুব বেশি তাদের জন্য লাকি মনে করে, তো সেই জন্য সব ধাঁচের মধ্যে একটা ত্রিভুজাকার একটা ভাব ওরা কিন্তু তৈরি করে রেখেছে। প্রত্যেক জায়গায় দেখুন, আপনি প্রত্যেকটা জায়গায় আপনি লক্ষ্য করেন তো ত্রিভুজের এই যে জানলার এই জায়গাটা দেখুন, জানলার জায়গাটা কিন্তু ত্রিভুজের আকারে মানে তিনটে কোণার মতন একটা ধারণ করে আছে, এখানেও তিনটে কোণার মতন রাখা আছে। এগুলো সব ইটালীয় ধাঁচে তৈরি। দেখি আমরা ওই অপর সাইডে যাই এবং অপর সাইডে গিয়ে আপনাদের দেখাই যে কি আছে ওখানে, এবং আমি নিজেও দেখি, কারণ এটা আমার প্রথমবার এখানে। তো চলো ভাগনা নাকি ভাগনা দুধ দিয়েছো। এই বলো কেন রে? আসবো আসছি। কে কাকা ধরেছে, গাল দেয় প্রচুর। কাকা গাল দেয় মানে ইয়ার কি করে আমার সঙ্গে? তাই হোক, আজকে মা বসে কাকা গাল দিচ্ছে নাকি আজকাল? না এমনি ইয়ার তাই না ভাই, এটা হচ্ছে নাকি? যাই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তাই বলতে। এটা হচ্ছে জমিদার বাড়ির ঠিক পিছনের দিক, আর এদিক দিয়ে আমরা দেখি একটু এন্ট্রি করবো, দেখি কতদূর ঢুকতে পারা যায়, কি ঢুকতে দেয় কি দেয় না আমরা দেখবো। এই বাড়িটা সম্ভবত এখনো ভালো হয়ে আছে, কেউ বাস করে হয়তো, এই সামনের বাড়িতে কেউ বাস করে। আর এইসব বাড়িগুলোতে কেউ বাস করতে পারে না, ভেঙে গেছে, ছাদগুলো ভেঙে পড়েছে মেনটেনেন্সের অভাবে। জানি না এই রাজবাড়ির কোনো উত্তরপুরুষ বেঁচে আছেন কি বেঁচে নেই, তার সঙ্গে যদি আমার দেখা হয় তাহলে অবশ্যই আমি এই রাজবাড়ি সম্পর্কে পুরো তথ্যটা আপনাদের সামনে তুলে ধরবো। রাজবাড়ি বিভিন্ন আনাচে কোনাচে গড়ে উঠেছে বিভিন্ন আগাছার বাসস্থান, আর তারই মধ্যে সুন্দর করে দাঁড়িয়ে আছে আমাদের সামনে বাড়িটা। এই বাড়িটা সত্যি দেখতে আমার খুব সুন্দর লাগছে, সম্ভবত বাড়িতে লোকজন থাকে বলে এই বাড়িটা এত সুন্দর এখনো পর্যন্ত হয়ে আছে, নাকি ভাগ না? আগেকার দিনে এরকম একটা রাস্তা থাকতো বাড়ির ওপর দিয়ে, যাতে এক বাড়ি থেকে অন্য বাড়ি আসা যায়। আরে যাবো না, একটা পাইছো এটাই তো মেন। আমি বলি যে এসো এখানে দেখো পুরাতন বাড়ি, যাদের বাড়ি তারা নিশ্চয় সরকারকে এটা তাদের মেনটেনেন্সের জন্য দেবে না, এই কথাটা ঠিকই, কিন্তু আমরা যারা আসছি দেখতে আসছি, সেটা আমাদের কাজের সূত্রে হোক কিংবা কোনো ঘুরে বেড়ানোর সূত্রেই হোক, তারা যদি এখানে এই জায়গাটাকে আমরা খারাপ করি,
তাহলে কিন্তু আমাদের কাছে আর এই দেখার মতন জায়গা থাকবে না। এমনিতেই মুর্শিদাবাদটাকে আমাদের পশ্চিমবঙ্গে কিংবা আমাদের ভারতবর্ষের নজরে একটু খারাপ চোখেই দেখা হয়। মুর্শিদাবাদে সব কিছু বলে খারাপ থাকে, লোকেদের দেখে ভয় পায়। কিন্তু সেই জায়গাটিতে এসে মুর্শিদাবাদে যদি কোনো একটা কিছু দেখার জায়গা থাকে, সেখানে এলে এবং এসে সেই জায়গাটাকে নষ্ট করার মূল বা মানে নষ্ট করার একটা অংশে তুমি যোগদান করলে, সেই জিনিসটা কিন্তু আমি কোনো দিন ফেভার করি না। এর আগেও আমি এরকম কথা বলেছি, সেটা হলো আমার তখন যেখানে শশাঙ্কের ছিল, শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণতে গিয়ে আমি এই কথাটা বলেছি। এটা আমরা রাজাদের পুকুর নাকি রে? মামা চলো তাড়াতাড়ি, ডাকছে। আর সামনে যে আপনারা গাড়িটা দেখছেন, ওটাতে করে শোনা গেছে যে কাজী নজরুল ইসলামকে নাকি ওই গাড়িতে করেই আনা হয়েছিল আমাদের ঢাকার কোনো এক জায়গা থেকে, বাংলাদেশের। তো ওই গাড়িটা এখানে পড়ে আছে, কারো একটা বরযাত্রীতে উনি এসেছিলেন, ওই গাড়িটা করে নিয়ে আসা হয়েছিল আসলে। এটা হচ্ছে আরেকটা দিক সেই জমিদার বাড়ির, সম্ভবত কোনো এক উত্তরপুরুষ এখানে থাকেন। পাঁচিরটা আগে ওই পর্যন্ত ছিল, কিন্তু তারপরে আবার একটু বাড়ানো হয়েছে। আরে সামনে একটা বড় পুকুর, আমার মনে হয় যে এই পুকুরটা মনে হয় রাজপরিবারের কোনো অংশের আছে। আর এখানকার কজন উত্তরপুরুষ আছেন তো সেই ব্যাপারে আমার ঠিক সিদ্ধান্ত জানা নাই। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই শেয়ার করবেন, কারণ এরকম মুর্শিদাবাদের নতুন নতুন জিনিস যাতে আরও আমার ভিউয়ার্সরা এবং অন্যান্য ভিউয়ার্সরা যাতে জানতে পারে, তো সেই জন্যই আমি আপনাদের শেয়ার করতে আরও বেশি করে বলছি। যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য এতটাই, দেখাবো পরে।